প্রথমেই সকলকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইস্পিতা ধর, ভোলাগুড়ি আহমদিয়া হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেমিস্টার 4 এর ইউনিট 5 নিউট্রিশন ফর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটির অন্তর্গত সেকেন্ড চ্যাপ্টার ফুড প্রিজার্ভেশন বা খাদ্য সংরক্ষণ। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি সেই প্রত্যেকটি খাদ্যের কিন্তু একটা সেলফ লাইফ বা একটা স্থায়িত্বকাল আছে। যে সময়কাল পর্যন্ত যে খাদ্যবস্তুগুলো গ্রহণযোগ্য এবং তার গুণাগুণ বর্তমান থাকে সেই সময়কালটাকে সেই খাদ্যের স্থায়িত্বকাল বলা হয়ে থাকে। এবার এই স্থায়িত্বকাল বিভিন্ন খাদ্যের কিন্তু বিভিন্ন রকম হয় এবং এই স্থায়িত্বকালের পর শেষ হয়ে গেলে সেই খাদ্যকে কিন্তু আর গ্রহণযোগ্য থাকে না। তাই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য খাদ্যকে কিন্তু সংরক্ষণ করা খুব দরকার। তাই আমাদের আজকে আলোচ্য বিষয় খাদ্য সংরক্ষণ কাকে বলে আমরা প্রথম স্লাইডেই সেটা দেখে নেব। ডেফিনেশন অফ ফুড প্রিজার্ভেশন। খাদ্য সংরক্ষণ হলো বিশেষ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি যা প্রয়োগে এবং ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খাদ্যের বর্ণ, স্বাদ, গন্ধ আমরা দীর্ঘদিন যথাসম্ভব অবিকৃত অবস্থায় রাখা যায়। আর কি করা যায়? জীবাণু, কীটপতঙ্গ এবং ব্যাকটেরিয়া আক্রমণ থেকে খাদ্যবস্তুকে রক্ষা করে সেগুলি পচন প্রতিরোধ করা সম্ভব হয়। তার মানে খাদ্য সংরক্ষণ একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেটা প্রয়োগ করে খাদ্যের আমরা স্বাদ, গন্ধ, বর্ণ এটা দীর্ঘদিন যেমন আমরা বাড়াতে পারছি, বজায় রাখতে পারছি, তার সাথে সাথে খাদ্যে অণুজীব বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারছি। এটাকেই আমরা বলছি, এই পদ্ধতিটাকেই বলছে খাদ্য সংরক্ষণ। এরপরও পরবর্তী যে স্লাইড আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভস অফ ফুড প্রিজার্ভেশন, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য। আমাদের খাদ্য সংরক্ষণের প্রথম উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি খাদ্যে অণুজীবে বৃদ্ধি নিয়ন্ত্রণ। খাদ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোর সংক্রমণ হয়। এই সংক্রমণের ফলে কিন্তু খাদ্যের যে স্বাদ, গন্ধ, বর্ণ নষ্ট হয়, তাতে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখতে পাই। তাই খাদ্য সংরক্ষণের কিছু পদ্ধতি আছে, যেমন আমরা কয়েকটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি হিমায়িতকরণ, ক্যানিং, শীতলীকরণ। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা খাদ্যে এই অণুজীবে বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এরপর চলে আসছে 2 নম্বর পয়েন্ট, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য 2 নম্বর, খাদ্যের পুষ্টির মান বজায় রাখা। খাদ্যকে আমরা সংরক্ষণ করব, কিন্তু আমাদের দেখতে হবে, প্রায়োরিটি দিতে হবে খাদ্যের কিন্তু গুণাগুণ যেন সম্পূর্ণরূপে বজায় থাকে, পুষ্টিগুণ যেন বজায় থাকে। তারপরে আসছে খাদ্যে অক্সিডেশন কম করা। এইটা আমাদের খাদ্য সংরক্ষণের আরেকটা অন্যতম উদ্দেশ্য। আমাদের বাতাসের অক্সিজেনের সংস্পর্শে কিন্তু খাদ্য অক্সিডাইজড হয় বা জারিত হয়। এই জারিত হওয়ার ফলে খাদ্যে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন দেখতে পাই। এই অক্সিডেশন রোধ করবার জন্য আমরা কিন্তু খাদ্য সংরক্ষণ করে থাকি, যেমন ক্যানিং বা ভ্যাকুয়াম প্যাকিং। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাদ্য আমরা সংরক্ষণ করি, যার দ্বারা কিন্তু আমাদের খাদ্যে অক্সিডেশন কিন্তু কম করা যায়। আমাদের পরবর্তী পয়েন্টে চলে আসবো, খাদ্যজনিত রোগ প্রতিরোধ। এবার খাদ্যে অনেক সময়তেই যদি জীবাণু দ্বারা খাদ্য সংক্রমিত হয়, তাহলে সেই খাদ্য গ্রহণ করলে কিন্তু বিভিন্ন খাদ্যবাহিত রোগের দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। সেই কারণে আমাদের এই খাদ্য সংরক্ষণের দ্বারা কিন্তু এই খাদ্যজনিত রোগ আমরা প্রতিরোধ করতে পারি, যার দ্বারা আমরা খাদ্যকে ভালো রাখতে পারি বা খাদ্যকে গ্রহণ উপযোগী করে রাখতে পারছি। পরবর্তী পয়েন্ট, সারা বছর ব্যাপী খাদ্যের যোগান। এই যে আমাদের যে মৌসুমী যে ফল বা সবজি যেগুলো আমরা বাজারে পেয়ে থাকি, সেইটাই খাদ্য সংরক্ষণের দ্বারা কিন্তু আমরা সারা বছর ধরে যে কোনো মরশুমের ফল কিন্তু আমরা পেয়ে থাকতে পারছি। এটা আমাদের খাদ্য সংরক্ষণের অন্যতম একটি উদ্দেশ্য। পরবর্তী উদ্দেশ্য,
খাদ্যের অপচয় হ্রাস। এই যে আমি আগের পয়েন্টেই বললাম মরশুমি ফল, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু নিজস্ব সিজনে কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। যতটা উৎপাদিত হয় সবসময় কিন্তু আমরা অতটা কাজে লাগাতে পারি না, তার ফলে কিন্তু অপচয় হয়। এই অপচয়টা যাতে না হয় বা অপচয় রোধ করবার জন্য খাদ্য সংরক্ষণ কিন্তু করা হয়, বা খাদ্য সংরক্ষণের একটি অন্যতম উপায়। আমাদের লাস্ট যে উদ্দেশ্য সেটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জরুরিকালীন সমস্যার সমাধান। এই যে আমাদের যে জরুরিকালীন বা আপৎকালীন যে সিচুয়েশন গুলো হয়, সেটা বন্যা হতে পারে, খরা হতে পারে, এই সমস্ত সিচুয়েশনে যে খাদ্যের যোগান বা অভাবটা পূরণ করার জন্য কিন্তু আমাদের এই খাদ্য সংরক্ষণ পদ্ধতি আমাদের সাহায্য করে থাকে। আমরা পরবর্তী স্লাইডে যাব। এই পরবর্তী স্লাইডটাতে আমরা দেখতে পাবো খাদ্যের ফুড প্রিজার্ভেশন বা খাদ্য সংরক্ষণের যে প্রত্যেকটা আমরা কিন্তু ধাপ বা প্রত্যেকটা পদ্ধতি, ধাপ বলবো না, পদ্ধতি বলবো, পদ্ধতি কিন্তু আমরা এট এ গ্লান্স একসাথে দেখতে পাচ্ছি। একদম প্রথম 1 নম্বরে যদি বলি, আমরা সবার প্রথম 1 নম্বরে যদি বলি উচ্চ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তার দেখো আমরা এখানে 4টি আমরা দেখতে পাচ্ছি। প্রথম হলো রন্ধন, স্পুটন, ব্লাঞ্চিং, পাস্তুরাইজেশন। এই 4টে কিন্তু আমাদের তাপ প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ পদ্ধতির মধ্যে পড়ছে। তার পরবর্তী আসছে, আমি 2 নম্বর যদি এটা ধরি, এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর ধরি, আর্দ্রতা অপসারণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। সেখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, রোদে শুষ্ককরণ, 2 নম্বর যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শুষ্ককরণ। আমাদের 3 নম্বর খাদ্য সংরক্ষণ পদ্ধতি, তাপমাত্রা কমানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তাপমাত্রা কমানোর মাধ্যমে দুটো আমাদের পদ্ধতি আছে, একটা হলো শীতলীকরণ, একটা হলো হিমায়িতকরণ। তারপরে যাব আমরা, একের পর এক আছে। প্রথম 4 নম্বর ক্যানিং, 5 সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তারপরে আসছে 6 বিকিরণের দ্বারা খাদ্য সংরক্ষণ, 7 জৈব অম্লের দ্বারা খাদ্য সংরক্ষণ, 8 নম্বর লবণ ও চিনির সহযোগে খাদ্য সংরক্ষণ, 9 রাসায়নিক সংরক্ষণকারী দ্বারা খাদ্য সংরক্ষণ, এবং সর্বশেষ আমাদের তেল ও মশলার প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। এই যে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি, এইটা হলো মেথড অফ ফুড প্রিজার্ভেশনের প্রত্যেকটি মেথডকে আমরা একটা স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ। এরবার আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটি স্লাইডের মাধ্যমে বা আলাদা আলাদা ভাবে আমরা ডিসকাস করব। আমরা তাহলে চলে যাব পরবর্তী স্লাইড। প্রথম যেটা আমরা দেখলাম যে উচ্চ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তার প্রথম যেটা আছে, 4টে আমরা এর আগে স্লাইডে দেখলাম, তার মধ্যে প্রথম আমার হলো রন্ধন। প্রথম হলো আমার রন্ধন। এই রন্ধনটা একটি ঘরোয়া খাদ্য সংরক্ষণ পদ্ধতি। রন্ধন কিন্তু রান্না করা কিন্তু আমাদের প্রত্যেকটি বাড়িতেই প্রতিদিন অনেকবার করে হয়ে থাকে। এই রন্ধনের দ্বারা খাদ্যবস্তু আমাদের যে কোনো কাঁচা মাছ, মাংস, সবজি, বিভিন্ন খাদ্যবস্তুর কি হচ্ছে, সহজ পরিপাকযোগ্য হচ্ছে। এটার দ্বারা খাদ্যের মধ্যে যে অণুজীব থাকছে সেইটাকে আমরা অণুজীবকে আমরা মারতে পারছি বা তাকে সেটা প্রতিরোধ করতে পারছি। তার সাথে সাথে কি হচ্ছে, আমরা যে রান্নার ফলে কাঁচা ফল, শাক, সবজি বা মাছ, মাংস সবকিছুর স্থায়িত্বকাল কিন্তু আমরা বাড়াতে পারছি এই রন্ধন প্রক্রিয়ার দ্বারা। তারপরে আমাদের আসছে উচ্চ তাপ প্রয়োগের মাধ্যমে রন্ধনের পরে আসছে স্ফুটন। স্ফুটন মানে বয়েলিং বা ফুটান। এই স্ফুটনটাতে দুধ বা কোনো রান্না করা খাবার কিন্তু এই স্ফুটন পদ্ধতির দ্বারা আমরা কিন্তু
সংরক্ষণ করতে পারি বা তার স্থায়িত্ব লাভ কিছুটা বাড়াতে পারছি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? ব্লাঞ্চিং। তাপ প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণের 3 নম্বর যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং পদ্ধতিতে আমাদের খাদ্য বস্তুকে ফুটন্ত জলে 2 থেকে 5 মিনিট পর্যন্ত রাখা হয়। তারপর ওই 2 থেকে 5 মিনিটের পর রাখার পর সেই খাদ্য বস্তুটাকে তুলে নিয়ে ঠান্ডা জলে 8 থেকে 10 মিনিট কিন্তু রেখে দেওয়া হয়। 8 থেকে 10 মিনিট ঠান্ডা জলে রাখার পর সেই খাদ্যবস্তুকে তুলে নিয়ে শুকনো করে সংরক্ষণ করা হয়। এই ব্লাঞ্চিং পদ্ধতিতে আমরা এখানে আমরা ছবিতে দেখতেই পাচ্ছি টমেটো, কড়াইশুঁটি, ফুলকপি, ব্রকলি ইত্যাদি সবজিগুলো কিন্তু খুব সহজেই আমরা সংরক্ষণ করতে পারি। এটা ঘরোয়াভাবে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এর পরবর্তী যেটা আসছে আমাদের পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন একজন ফরাসি রসায়নবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর এই পদ্ধতিটি আবিষ্কার করেন বলে আমরা এই পদ্ধতিটা ওনার নামানুসারে নামকরণ হয়েছে পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে মূলত দুধ আমাদের সংরক্ষণ করা হয়ে থাকে। এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে খাদ্যবস্তুকে রাখা হয়। তারপর সেই খাদ্যবস্তুটাকে খুব দ্রুত ঠান্ডা করা হয় এবং করে বায়ু নিরুদ্ধ পাত্রে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা হলো আমাদের পাস্তুরাইজেশন মেথড। এরপরে আমরা পরবর্তী যে স্লাইডে যাব, পরবর্তী স্লাইড দেখো, সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্দ্রতা অপসারণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। আমাদের খাদ্যে যে অণুজীব ব্যাকটেরিয়া যারা আক্রমণ যেটা করে সেটা কিন্তু খাদ্যের মধ্যে জলীয় অংশ থাকে, সেই জলীয় অংশ তাদের বৃদ্ধির জন্য সহায়ক। তাই খাদ্যের মধ্যে আর্দ্রতা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তা কমিয়ে কিন্তু আমরা অনেক সহজেই খাদ্যকে সংরক্ষণ করতে পারবো, তার স্থায়িত্বকাল যেটা সেটা আমরা বাড়াতে পারবো। তা আর্দ্রতা অপসারণের মাধ্যমে খাদ্য সংরক্ষণে আমরা এখানে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা হলো রোদে শুষ্ককরণ, আর 2 নম্বর হলো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শুষ্ককরণ। রোদে শুষ্ককরণ কিন্তু খুব স্বাভাবিক বা সহজ একটা পদ্ধতি। আমরা বিভিন্ন ধরনের মাছ মাংস, যেমন শুটকি মাছ আমরা জানি, এছাড়া ফল সবজি কিন্তু রোদে শুকনো করা হয়ে থাকে। এই রোদে শুকনোর ফলে খাদ্যের ওজন কিন্তু অনেকটা কমে যায়। তার ফলে সেটা প্যাকেটজাত করে খুব সহজেই কিন্তু বাজারজাত করা যায়। আর এই রোদে শুকনোর ফলে খাদ্যের কিন্তু স্বাদ, গন্ধ, বর্ণের কিন্তু মধ্যে অনেকটা পরিবর্তন কিন্তু আসে। আর এই রোদে শুকনোর আরেকটি অসুবিধে আছে, যে এটা কিন্তু খুব সহজে আমরা সারা বছর ধরে রোদটায় কিন্তু সমানভাবে পাই না। রোদের টেম্পারেচারকেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। এই দুটো একটু অসুবিধে আছে। আর এই রোদে শুষ্ককরণ আমরা মূলত বড়ি, পাঁপড়, মাছ, মাংস, ফল, সবজি এই সবগুলো কিন্তু এই রোদে শুকনোর দ্বারা সংরক্ষণ কিন্তু আমাদের হয়ে থাকে। আর্দ্রতা অপসারণের মাধ্যমে 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শুষ্ককরণ। এই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শুষ্ককরণ পদ্ধতিটা মূলত বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে বৈদ্যুতিক যে ড্রায়ারে বৈদ্যুতিক ড্রায়ার যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে খাদ্যকে শুষ্ককরণ করা হয়ে থাকে। এই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের মূলত গুঁড়ো দুধ,
কফি পাউডার, ইত্যাদি এই পদ্ধতির সাহায্যে সংরক্ষণ করা হয়ে থাকে। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড হলো তাপমাত্রা কমানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তাপমাত্রা কমানোর মাধ্যমে যে খাদ্য সংরক্ষণ, সেখানে দেখো আমরা তিনটে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে হলো রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন প্রথম হলো রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন মানে শীতলীকরণ। শীতলীকরণ, এই শীতলীকরণ পদ্ধতিটাতে কি হয়ে থাকে? শীতলীকরণ পদ্ধতিটাতে আমার 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফ্রিজিং তাপমাত্রার নিচে, নিচে বলবো না, ফ্রিজিং তাপমাত্রার উপরে, 15 ডিগ্রি থেকে ফ্রিজিং তাপমাত্রার উপরে খাদ্যবস্তুকে আমার সংরক্ষণ করা হয়ে থাকে। খুব সহজেই ফল সবজি এগুলো সংরক্ষণ করা যায়। যেমন আমাদের বাড়িতে রেফ্রিজারেটর বা ফ্রিজে যেভাবে আমরা খাদ্য সংরক্ষণ করি, সেই পদ্ধতিটাই আসলে হলো তোমার এই শীতলীকরণ পদ্ধতি। এরপর শীতলীকরণের পর আমরা চলে আসছি ফ্রিজিং। ফ্রিজিং হলো এটার বাংলা হলো হিমায়িতকরণ। হিমায়িতকরণ, হিমায়িতকরণের ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমাদের -18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে খাদ্যবস্তুকে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কাঁচা মাছ মাংস খুব সহজেই কিন্তু আমাদের সংরক্ষণ আমরা করতে পারি এবং তার স্বাদ গন্ধ এবং গুণাগুণ কিন্তু সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয়ে থাকে আমাদের এই ফ্রিজিং বা হিমায়িতকরণ পদ্ধতিতে। এরপর চলে আসছে দেখো ফুড প্রিজার্ভেশন ইন কোল্ড স্টোরেজ, মানে হিমঘরে খাদ্য সংরক্ষণ। এই হিমঘরে খাদ্য সংরক্ষণ কিন্তু মূলত বাণিজ্যিক কারণে বা বাণিজ্যিক ভাবে হয়ে থাকে। এইখানে এই কোল্ড স্টোরেজে যে খাদ্য সংরক্ষণ, সেই ক্ষেত্রে আমাদের শীতলীকরণ এবং হিমায়িতকরণ এই দুটো পদ্ধতিকে একসাথে ব্যবহার করে আমাদের এই কোল্ড স্টোরেজে খাদ্য সংরক্ষণ করা হয়। আমাদের কোল্ড স্টোরেজের ক্ষেত্রে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে আমাদের খাদ্য সংরক্ষণ করা হয়। তো এই টেম্পারেচার 8 ডিগ্রি সেন্টিগ্রেড বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা নির্ভর করে কিন্তু কি ধরনের খাদ্য বস্তু আমরা সংরক্ষণ করছি তার উপর এটা নির্ভর করছে। এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড দেখো ক্যানিং মেথড। এই ক্যানিং মেথডের বাংলা হলো আধারীকরণ। এই আধারীকরণ বা ক্যানিং মেথড খাদ্য সংরক্ষণে কিন্তু বহুল প্রচলিত এবং ভীষণভাবে ব্যবহার করা হয় এই পদ্ধতিটাকে। এই ক্যানিং মেথডে কি করা হয় না, এই ক্যানিং মেথডে খাদ্যবস্তুকে প্রথমে প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণ করে বা প্রসেস করে সেই খাদ্যটিকে বায়ু নিরুদ্ধ এবং ক্ষয় রোধী স্টিলের হতে পারে, টিনের হতে পারে বা তোমার কাঁচের পাত্রে সিল করা হয়। করে সেটিকে এমন একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হয় যাতে সিলটি ভ্যাকুয়াম সিলে পরিণত হয় এবং খাদ্য মধ্যস্থ বিভিন্ন খাদ্য বিনষ্টকারী যে এনজাইম তার
তাকে আমরা প্রতিরোধ করে খাদ্যের স্থায়িত্ব লাভ বাড়ানো হয় এই ক্যানিং পদ্ধতি। এই ক্যানিং পদ্ধতিতে তোমার বিভিন্ন ধরনের মাংস, সামুদ্রিক মাছ, ফল, সবজি যেমন সংরক্ষণ করা হয়, তার সাথে সাথে আচার, সস, জ্যাম, জেলি এইগুলো কিন্তু এই ক্যানিং পদ্ধতিতে খুব সহজেই আমরা সংরক্ষণ করতে পারি। আশা করছি তোমরা এইটা দেখে বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তীতে যাব। আমরা ক্যানিং পদ্ধতির পরে যে পয়েন্টগুলো আছে এগুলো পরেরগুলো আমরা ছোট ছোট করে এবার এই স্লাইডে ডিসকাস করব। একদম প্রথম দেখো, আমরা এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংরক্ষণ। সন্ধান প্রক্রিয়া মানে ফার্মেন্টেশন। এইখানে দেখো, এই সন্ধান প্রক্রিয়া কি করা হচ্ছে না, অক্সিজেনের অনুপস্থিতিতে বস্তু জারণকে সন্ধান বা ফার্মেন্টেশন বলে। এই প্রক্রিয়া কিভাবে কাজ করছে দেখো, এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া বা ইস্ট জাতীয় অণুজীব ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্যকে অ্যাসিড বা অ্যালকোহলে রূপান্তরিত করে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয় যা খাদ্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ইস্ট এই যে ব্যাকটেরিয়া বা ইস্ট, এটা কিন্তু প্রাকৃতিক সংরক্ষণকারী। মাথায় রাখতে হবে, এটা প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবে কাজ করে। এই পদ্ধতিতে বর্তমানে কিন্তু বাণিজ্যিকভাবে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে, কমার্শিয়ালি। আর কি করা হচ্ছে, এই ফার্মেন্টেশন করা খাদ্যের কয়েকটি সাধারণ উদাহরণ কি হচ্ছে না, দই, কেফির, চিজ, আচার, পাউরুটি, ভিনিগার ইত্যাদি। এইগুলো কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার লাইফে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। এইগুলো কিন্তু আমাদের এই সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে আমরা কি দেখছি, পরবর্তীতে যাব। পরবর্তী পয়েন্ট হলো বিকিরণের দ্বারা খাদ্য সংরক্ষণ। এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে যে খাদ্য সংরক্ষণ হচ্ছে, সেখানে কি ব্যবহার করা হচ্ছে না, সেখানে করা হচ্ছে আয়নিত বিকিরণটাকে ব্যবহার করা হচ্ছে। আয়নিত বিকিরণের সাহায্যে কি হচ্ছে না, খাদ্য মধ্যস্থ যে ক্ষতিকারক জীবাণুগুলো ধ্বংস করে খাদ্যকে সংরক্ষণ করছে। মানে আয়নিত বিকিরণ কি করছে না, খাদ্যের মধ্যে যে খাদ্যকে বিনষ্টকারী যে জীবাণুগুলো থাকছে সেগুলোকে আমার ধ্বংস করে দিচ্ছে, তার ফলে সেইভাবে খাদ্যকে সংরক্ষণ করছে। এই বিকিরণ পদ্ধতির ফলে ফসল সংরক্ষণে একটি আধুনিক প্রযুক্তি, মানে বিকিরণ পদ্ধতি কিন্তু একদম মডার্নাইজড একটা পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু শস্য মানে চাষাবাদে কিন্তু ভীষণভাবে উপকার পাচ্ছি আমরা। কেন উপকার পাচ্ছি, যে বিকিরণ পদ্ধতি প্রয়োগ করার ফলে দেখো ফসলে যে কীটপতঙ্গ বিনষ্টকারী রাসায়নিক পদার্থ মানে পেস্টিসাইডস যেটা ব্যবহার করা হয়, যেটা কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীর, সেইটা কিন্তু অনেকটা অংশে আমরা কমিয়ে ফেলতে পারবো যদি আমরা সেখানে বিকিরণ পদ্ধতির মাধ্যমে যদি আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি। অতএব এইটা কিন্তু আমাদের মডার্নাইজড একটা পদ্ধতি, যেটার দ্বারা আমরা অনেক ভালোভাবে আমরা উপকৃত পাবো এই খাদ্য সংরক্ষণ পদ্ধতিটার মাধ্যমে। আমরা এর পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখো আরো দুটো খাদ্য সংরক্ষণের আমরা পদ্ধতি দেখতে পাচ্ছি। সেই দুটো কি, একদম প্রথম হলো কি, জৈব অম্লের দ্বারা খাদ্য সংরক্ষণ। জৈব অম্ল কোনগুলো না, জৈব অম্ল যেমন লেবুর রস, ভিনিগার, তেঁতুল। এই জৈব অম্ল গুলো আমাদের কি করছে না, খাদ্যের যে পিএইচ মাত্রা আছে এটাকে কমাতে সাহায্য করছে। এই জৈব অম্ল ব্যবহার দ্বারা কিছু কিছু খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়ে থাকে। এখানে দেখো কিছু এক্সাম্পল আমরা দিয়ে রেখেছি। আচার,
সস প্রস্তুতিতে এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। এটা কিন্তু ঘরোয়া ভাবেও কিন্তু আমরা ভীষণভাবে এই জৈব অম্লর দ্বারা কিন্তু খাদ্য সংরক্ষণ করে থাকি। এর পরবর্তী যে পয়েন্ট আমাদের খাদ্য সংরক্ষণের যে পদ্ধতি, সেটা হলো লবণ ও চিনি সহযোগে খাদ্য সংরক্ষণ। লবণ ও চিনি সহযোগে আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি? না, লবণ বা চিনির উচ্চ ঘনত্ব অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু থেকে জলীয় অংশ অপসারণ করে। ফলে কি হচ্ছে, ওই যে এর আগেও বলেছি, খাদ্যের ভেতরে যে আর্দ্রতা বা জলীয় অংশ থাকে সেটার দ্বারাই কিন্তু খাদ্যে অণুজীব বৃদ্ধিতে সহায়তা করে এবং খাদ্য পচতে থাকে। তাই সেটাই বলছে এখানে যে তার ফলে জীবাণুর বৃদ্ধি প্রতিরোধ হয়। কারণ না, আমার এই লবণ আর চিনির যে উচ্চ ঘনত্ব সেটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু থেকে জলীয় অংশ অপসারণ করছে। তার ফলে জীবাণুর বৃদ্ধি, জলীয় অংশ যেই কমে যাচ্ছে তার ফলে জীবাণুর বৃদ্ধি কিন্তু প্রতিরোধ হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে মাছ সংরক্ষণ, আচার প্রস্তুতিতে লবণ ব্যবহৃত হচ্ছে। দেখো, লবণ আর চিনি দুটো আছে। লবণের জন্য দুটো এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে, মাছ সংরক্ষণ আর এদিকে আচার প্রস্তুতে লবণ ব্যবহৃত হচ্ছে। আর একটা আছে চিনি। চিনি কখন কখন ব্যবহার হচ্ছে? দেখো, আমসত্ত্ব, মোরব্বা, জ্যাম, জেলি প্রস্তুতিতে কিন্তু চিনি উচ্চ ঘনত্ব ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা আশা করছি তোমরা বুঝতে পারছো স্লাইড এবং আলোচনা থেকে আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারছি বা খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো। আমরা এরপর যাব পরবর্তী স্লাইড। পরবর্তী স্লাইডে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইডে রাসায়নিক সংরক্ষণকারী দ্বারা খাদ্য সংরক্ষণ। কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা দ্বারা কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। বেশ কয়েকটি খাদ্য সংরক্ষণকারী যে পদার্থ তার প্রথমে আমরা নামটা জেনে নেব। যে দেখো, এখানে আছে সোডিয়াম বেনজয়েট। এখানে কিন্তু বেনজয়েট হবে, এখানে রয় ফুটকি পড়েছে, এই রয় ফুটকিটা কিন্তু হবে না, সোডিয়াম বেনজয়েট। পটাশিয়াম নাইট্রেট, সালফার ডাইঅক্সাইড, অ্যাসকর্বিক অ্যাসিড, বোরাক্স, বোরিক অ্যাসিড, ফরমালিন। এইগুলো কয়েকটি আমার রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের নাম, যার দ্বারা আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। এটা কি হচ্ছে না, বিভিন্ন রাসায়নিক সংরক্ষণকারী পদার্থ প্রয়োগ করে কিন্তু খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। তবে এই ক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা রাসায়নিক পদার্থ, এর মাত্রা বা পরিমাণ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এই রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খাদ্যের মানে গুণগত মান কিন্তু কমিয়ে দেবে এবং সেটা গ্রহণ করলে কিন্তু কখনোই সেটা স্বাস্থ্যকর হবে না। অতএব সেই ক্ষেত্রে এই পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই আমাদের রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের পরিমাণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়, বা মাথায় আমাদের রাখতে হবে পরিমাণটা। এর পরবর্তী পয়েন্টে আমরা যাব। পরবর্তী পয়েন্ট হলো তেল ও মশলার প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণ। তেল ও মশলা দ্বারা যে খাদ্য সংরক্ষণ, সেটা একটা প্রচলিত দেখো ঘরোয়া পদ্ধতি। আমরা কিন্তু বাড়িতে নিজেরা দেখেছি বা তোমরাও দেখবে যে আচার তৈরি হয় না, তেলের আচার। ওটা কিন্তু আমরা কতদিন ধরে আচার, অনেক দিন, সারা বছর ধরে আমাদের কাছে সংরক্ষণ করতে পারি, তাই তো? তাই এটা একটা কিন্তু ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি, তেল মশলার দ্বারা যে ঘরোয়া পদ্ধতি, তার দ্বারা আমরা কি করছি, ফল বা সবজি তেলে নিমজ্জিত অবস্থায়, মানে তেলে ডুবে থাকছে। এই ডুবে থাকার ফলে কি হচ্ছে, এই তেলের স্তরটা ভেদ করে জল এবং অক্সিজেন খাদ্যের মধ্যে আর প্রবেশ করতে পারছে না। খাদ্যের মধ্যে যেহেতু প্রবেশ করতে পারছে না, তাই খাদ্যের মধ্যে অণুজীব বা জীবাণু সংক্রমণ হচ্ছে না। ঠিক আছে? তার ফলে আমরা এই খাদ্যকে কিন্তু
সংরক্ষণ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমরা খাদ্যের ফুড প্রিজার্ভেশন বা খাদ্য সংরক্ষণের যে 10টা পয়েন্ট কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে এর পরবর্তী স্লাইড দেখো, খাদ্যের পচন। এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই খাদ্য সংরক্ষণটা আমরা কেন করছি, আমি একদম প্রথমেই বলেছিলাম যে খাদ্যের যে স্থায়িত্বকাল প্রত্যেকটা খাদ্যের জন্য খুব সীমিত থাকে, তাই সেটাকে সেই স্থায়িত্বকাল বাড়ানোর জন্য, তাই তো সেই স্থায়িত্বকাল যদি আমরা বাড়াতে না পারি তাহলে কি হবে, খাদ্য পচে যাবে, তাই তো সেই জন্য খাদ্য পচনের হাত থেকে রক্ষা করবার জন্য কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি। তা এই খাদ্য যে পচন তাহলে কাকে বলছে আমাকে জানতে হবে। খাদ্যের পচন কাকে বলছে? খাদ্য পচন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। খাদ্য পচন কিন্তু একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার দ্বারা খাদ্য ক্ষয়প্রাপ্ত হয় বা খাদ্যের গুণমানে অবনতি ঘটে এবং মানুষের গ্রহণে অযোগ্য হয়ে পড়ে। মানে এমনই একটা প্রাকৃতিক অবস্থা খাদ্য পচনটা, যেটার দ্বারা খাদ্য যে স্বাভাবিক যে গুণাগুণ সেটা নষ্ট হচ্ছে এবং তার ফলে খাদ্যর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে বা খাদ্যকে গ্রহণ করা যাচ্ছে না। এই অবস্থাকে কিন্তু আমরা বলছি খাদ্যের পচন। তা এই পচনের ফলে কি হচ্ছে না, পচনের ফলে খাদ্যের ভৌত, রাসায়নিক অথবা জৈবিক পরিবর্তন ঘটে, যার কারণে খাদ্যের স্বাদ, গন্ধ, বর্ণ, আকৃতি এইগুলোর কিন্তু নষ্ট হচ্ছে, তার সাথে সাথে খাদ্যের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো খাদ্যের পচন বা ডিকম্পোজিশন অফ ফুড। আমরা পরবর্তী স্লাইডে যাব। এই যে খাদ্যের যে পচনশীলতা, পচন কাকে বলে জানলাম। তো এই খাদ্য আমরা খেয়াল করে দেখবো সব খাদ্য কিন্তু সমান টাইমে কিন্তু পচে যায় না। আমরা সেটা হয় কি, আমরা তো বাড়িতে আমাদের রান্নার কাজে বা বিভিন্ন সময় তোমরাও দেখে থাকবে অনেক ধরনের খাবার আসে, তাই তো, বা খাদ্য বস্তু আসে, সমস্ত ফল সবজি কি একই সময় আমাদের পচে যায়, নষ্ট হয়ে যায় না, সেটা কিন্তু হয় না। তাহলে আমাদের এই পচনশীলতার ভিত্তিতে কিন্তু আমরা খাদ্যকে ভাগ করতে পারি। কটা শ্রেণী বিভাগ আছে খাদ্যকে পচনশীলতার ভিত্তিতে আমরা খাদ্যকে দেখো 3টি শ্রেণীতে বিভক্ত করছি। একদম প্রথম কি বলছে দেখো, পচনশীল খাদ্য। এই পচনশীল খাদ্য কি, এর আগেও আমরা বলেছি যে খাদ্যে যে জলীয় ভাব থাকে বা যে আর্দ্রতা থাকে তার মাধ্যমে কিন্তু খাদ্যে অণুজীবগুলো বৃদ্ধি পেতে সহায়তা করে বা বৃদ্ধি পায়। তাহলে এই সেইটা ভিত্তিতেই আমরা যে বলছি পচনশীল খাদ্য কাকে বলছে, যে খাদ্যে জলীয় ভাবের পরিমাণ যত বেশি সেই খাদ্য তত তাড়াতাড়ি নষ্ট হয় এবং সেই খাদ্যকেই আমরা পচনশীল খাদ্য বলি। এগুলো কিরকম আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন কাঁচা মাছ, কাঁচা মাংস, ফল, কিছু সবজি আছে, কিছু বিশেষ সবজি আছে, এছাড়া আরো অনেক আছে। আমি এটসেট্রা বলবো না, এটসেট্রার আগে তোমার আমি এটা ছাড়া দুধ আছে, আরো অনেক কিছু আছে যেটা কিন্তু খুব সহজেই নষ্ট হয় বা পচনশীল খাদ্যের মধ্যে পড়ছে। দেখো এখানে এই যে ফল, মাছ, মাংস, সবজি, এখানে দেখো ছবি কিন্তু আমাদের দেওয়া আছে। এইগুলোকে বলছে পচনশীল খাদ্য। 2 নম্বর কোনটা বলছে, অর্ধ পচনশীল খাদ্য। অর্ধ পচনশীল খাদ্য মানে যে খাদ্যগুলির মধ্যে জলীয় ভাব মাঝারি পরিমাণে আছে বা পচনশীল খাদ্যের তুলনায় কম পরিমাণে আছে, তাকে আমরা বলছি অর্ধ পচনশীল খাদ্য। এই অর্ধ পচনশীল যে খাদ্য
সেই খাদ্যগুলোকে আমরা কখনো কখনো 2-3 সপ্তাহ থেকে 2-3 মাস পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারি বা ভালো থাকে এমনি অবস্থাতেই রেখে দিলে। তা এই অর্ধ পচনশীল খাদ্য কোনগুলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আলু, পেঁয়াজ, রসুন, আদা, কচু এটসেট্রা। এছাড়া আরো অনেক আছে, আমি কয়েকটা খালি উদাহরণ দিয়ে তোমাদেরকে বললাম। এরপরে কি আসছে? 3 নম্বর কি বলছে? অপচনশীল খাদ্য। অপচনশীল খাদ্য যে সমস্ত খাদ্যগুলোতে জলীয় অংশ খুব নমিনাল বা খুব কম পরিমাণে আছে, সেইগুলোকে আমার বলছে অপচনশীল খাদ্য। অপচনশীলে কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। ডাল, চাল, গম, ডালিয়া, সুজি, সুজি, এটসেট্রা। এগুলো কয়েকটা জাস্ট এক্সাম্পল। তাহলে ওইগুলোকে আমরা বলছি অপচনশীল খাদ্য। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পচনশীলতার ভিত্তিতে খাদ্যকে 3টি ভাগে ভাগ করছে। একটা হলো পচনশীল খাদ্য, যেমন যাদের জলীয় অংশ প্রচুর পরিমাণে আছে, মানে কাঁচা মাছ, মাংস, সবজি, ফল, এগুলো। 2 নম্বর হচ্ছে অর্ধপচনশীল খাদ্য, যেটাতে জলীয় অংশের পরিমাণ মাঝারি যে সমস্ত খাদ্য আছে তাকে আমরা বলছি অর্ধপচনশীল খাদ্য, যেমন বলছে আলু, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি। 3 নম্বর হলো পচনশীল খাদ্য, মানে যেটাতে জলীয় অংশ বা জলীয় অংশ খুবই কম পরিমাণে আছে, সেইগুলোকে আমরা বলছি অপচনশীল খাদ্য, বা ডাল, চাল, গম, ডালিয়া, সুজি, এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করছি। আমরা চলে যাব এর পরবর্তী স্লাইড। এর পরবর্তী স্লাইড কোন কি না, এর পরবর্তী স্লাইডে আমরা দেখছি রিজনস ফর ফুড ডিকম্পোজিশন, মানে খাদ্য পচনের কারণ। খাদ্য পচন কি জানলাম, খাদ্য পচনের ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ জানলাম, এবার জানবো আমরা খাদ্য পচনের কারণ। আমরা কোন কোন কারণে খাদ্য পচে যেতে পারি। 1 নম্বর হচ্ছে কি না, ক্ষতিকর জীবাণু সংক্রমণ। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু কিন্তু খাদ্যকে আক্রমণ করে। সেই খাদ্য আক্রমণের ফলে কি হয়, খাদ্য পচতে শুরু করে, খাদ্যের রং, গন্ধ এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে সেইটা থেকে, তার ফলেও কিন্তু এই ক্ষতিকর জীবাণুর ফলে, সংক্রমণের ফলে কিন্তু আমাদের খাদ্য পচে যাচ্ছে। 2 নম্বর কি বলছে, কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর ক্রিয়া। অনেক সময়তে কি হয়, চাষের ক্ষেতে শস্য কিন্তু কীটপতঙ্গ অ্যাটাক করে, আক্রমণে কিন্তু শস্য নষ্ট হয়ে যায়। চাষের সাথে সাথে সেটাতে যেমন হয়, তার সাথে সাথে অনেক সময় গুদামজাত যে সমস্ত শস্য আমরা স্টোর করা হয়, সেখানেও কিন্তু কীটপতঙ্গ বা বিভিন্ন প্রাণী, যেমন খুব কমন যেটা ইঁদুরের কিন্তু আক্রমণ হয়, তার ফলে খাদ্যশস্য কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলেও কিন্তু খাদ্যশস্য নষ্ট হতে পারে। 3 নম্বর কিন্তু কি বলছে না, খাদ্য মধ্যস্থ উৎসেচকের ক্রিয়া। খাদ্য মধ্যস্থ যে উৎসেচক থাকে, সেটা অনেক সময়তেই বাইরের আলো, বাতাস, আর্দ্রতা, উত্তাপ এর দ্বারা কিন্তু সেই উৎসেচক গুলো কিন্তু বিভিন্ন বিক্রিয়া করে, তার ফলে কিন্তু খাদ্যের পচন আমাদের হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট কি, খাদ্য মধ্যস্থ রাসায়নিক বিক্রিয়া। অনেক সময়তেই আভ্যন্তরীণ বা বাহ্যিক বিভিন্ন কারণে কিন্তু খাদ্য মধ্যস্থ অনেক সময়তেই রাসায়নিক কিন্তু বিক্রিয়া আমরা দেখতে পাই। সেই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা খাদ্য কিন্তু অগ্রহণযোগ্য হয়ে পড়ে,
সেটা কিন্তু পচনশীল খাদ্যে বা পচে যেতে শুরু করে। তার মানে আমার খাদ্য পচনের একটা অন্যতম কারণ হলো খাদ্য মধ্যস্থ রাসায়নিক বিক্রিয়া। সর্বশেষ পয়েন্ট কোনটা? বাহ্যিক আঘাত। অনেক সময়তেই আমরা খাদ্য বা খাদ্যবস্তু যখন আমরা স্টোর করা হচ্ছে বা খাদ্যবস্তু যখন তোলা হয়, অনেক সময়তেই বাহ্যিকভাবে আঘাত লাগে খাদ্যবস্তুর গায়ে। যে জায়গা অংশেতে খাদ্যবস্তুতে আঘাত লাগছে, সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে কিন্তু খাদ্যবস্তু কিন্তু পচতে আরম্ভ করে। তাহলে আমরা কিন্তু দেখো খাদ্য পচনে কিন্তু এখানে 5টা যে মূল পয়েন্ট আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা এই চ্যাপ্টারে কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা তাহলে একবার খালি রিকল করে নেবো আমরা এই চ্যাপ্টারটাতে কি কি আলোচনা করলাম। একদম প্রথমে খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ উদ্দেশ্য কি, এবং তার সাথে সাথে আমরা কি দেখলাম না খাদ্য সংরক্ষণের যে পদ্ধতিগুলো সেইগুলো পড়েছি। তারপর আমরা কি বললাম খাদ্য সংরক্ষণ কেন করা হয়, না খাদ্য সংরক্ষণ খাদ্য পচনের হাত থেকে বাঁচার জন্য। তাই খাদ্যের পচন কাকে বলে, মানে ডিকম্পোজিশন অফ ফুড কাকে বলে আমরা সেটা জানলাম। তার সাথে সাথে খাদ্য পচনের কারণগুলো কিন্তু আমরা শর্টে ডিসকাস করলাম। তা আমাদের এই চ্যাপ্টারে আলোচনা কিন্তু এখানেই শেষ হলো, সমাপ্ত হলো। আশা করছি তোমরা এই চ্যাপ্টারে আলোচনা বা ভিডিওতে তোমরা উপকৃত হবে। নমস্কার।